জনাব মোহন, আমাদেরকে কি একটু এই বিষয়টা একটু বলবেন যে কেন এইরকম একটা অবস্থা আমরা এই সময়ে দেখলাম? ধন্যবাদ আপনাকে। আমরা খুবই হঠাৎ করে মানে বাংলাদেশ বন্যা প্রবণ। বাংলাদেশে বর্ষাকালে বন্যা অনেকটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়ে। কিন্তু এবার যে অঞ্চলে বন্যাটা হচ্ছে, যে বন্যাটা চলমান আছে, সেটা সেখানকার জনগণই বলছে। কেউ বলছে গত 17 বছরে দেখিনি, কেউ বলছে গত 40 বছরে দেখিনি। একজন বৃদ্ধা উনি বলেছেন উনার জীবদ্দশায় মানে গত 7 দশকে উনি এই ধরনের বৃষ্টি অথবা বন্যা পরিস্থিতির সম্মুখীন হননি। তার মানে গত 4, 5, 7 দশকের একটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ঘটনা আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সারাউন্ডিং যে অঞ্চলটা সেখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা ত্রিপুরা অঞ্চলেও সেই ঘটনাটা দেখেছি, সেখানেও বন্যা উপদ্রুত এবং সেখানেও মানুষও মারা গেছে। এই যে একটা হঠাৎ করে আমরা যেটা দেখছি, আমাদের বর্ষাকাল যেটা আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস হচ্ছে আমাদের বর্ষাকাল। জুলাই মাসে যথেষ্ট পরিমাণ কম বৃষ্টি হয়েছে, স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে অনেক কম হয়েছে। আর আগস্ট মাসের এই সপ্তাহে এই সময়ে এসে টানা বিরামহীন যে বৃষ্টি, সেটা কোনো কোনো যে এখানে বৃষ্টি রেকর্ড করা হয়, যেমন ওয়াটার বোর্ড ওদের পরশুরাম এর যে বৃষ্টির রেকর্ড সেখানে দেখিয়েছে 375 মিলিমিটার বৃষ্টি হয়েছে 24 ঘন্টা সময়ের মধ্যে। আমরা গতকাল ফেনীতে যে বৃষ্টির রেকর্ড দেখেছি সন্ধ্যা পর্যন্ত, আগের দিন সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত, সেটা প্রায় 312 মিলিমিটার। আজকের বৃষ্টির রেকর্ড এখনো পর্যন্ত জানা যায় নাই, কারণ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এই যে একটা অন্য ধরনের পরিস্থিতি বিরাজমান করছে, তার মধ্যে একটা বড় ধরনের ভূমিকা রাখতেছে আনপ্রেসিডেন্টেড রেইনফল। আমরা সাধারণত বৃষ্টির যে রেকর্ড সেটা 89 মিলিমিটার বা তার চেয়ে বেশি যদি 24 ঘন্টা বৃষ্টি হয় সেটাকে বলা হয় অতি ভারী বৃষ্টি। যেখানে 300 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টার মধ্যে হচ্ছে, সেটা আর কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। এবং সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে না, পুরো এলাকা জুড়ে। কুমিল্লাতে বৃষ্টি হয়েছে 200 মিলিমিটারের বৃষ্টি বেশি, মাইজদিকোটে বৃষ্টি হয়েছে, ফেনীতে হচ্ছে, এবং পাশাপাশি আরো যে অঞ্চলগুলোতে সেখানে হচ্ছে। পাশাপাশি হচ্ছে উজান থেকে এই জায়গাটা একটু পরিষ্কার করবেন আমাদেরকে। অনেকেই ভারতের কথা বলছেন, তাদের ডম্বুরের যে বাঁধের কথা বলছেন, সেই বাঁধটা এই সময় ভেঙে দেয়া, এবং ভারত পরিষ্কার করে বলেছে যে না, আমরা বাংলাদেশের সাথে আগেই যোগাযোগ রেখেছি। আবহাওয়া পরিস্থিতি, তাদের কন্ট্রোল রুমের সাথে আমাদের এক ধরনের যোগাযোগ ছিল। এই বিষয়টা কি নিয়ে বলবেন যে মানুষের কাছে অনেকে এই ধরনের কথাই বলছেন যে ভারতের এই ধরনের একটা সিদ্ধান্তের ফলেই এই দুর্যোগটা আসছে? ধন্যবাদ। দেখেন, বিষয়টা কিন্তু সমাজের যোগাযোগ মাধ্যম যদি আমরা একটু দেখি, এটা অনেকটা স্পর্শকাতর জায়গায় চলে গেছে। যে কোনো পানি এবং পানি বিষয়ক যে বিষয়গুলা, চুক্তি বলেন, বাঁধের কথা বলি, ব্যারেজের কথা বলি, ড্যামের কথা বলি, এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়। যেহেতু এটা দুইটা দেশ, একাধিক দেশের সাথে জড়িত, তার মধ্যে আবার যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে তথ্যপত্রের ভিত্তিতে বলা। এখানে একটা বিষয় হচ্ছে, ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে, ওনারা বলেছে সে ধরনের কিছু হয় নাই। আমাদের এদিক থেকে যারা বলছে এরকম কিছু হয়েছে, এখানে সুনির্দিষ্ট তথ্যপত্রের বিষয় দরকার আছে। কারণ এটা যদি ওইভাবে না করা হয়, তাহলে ভূ রাজনীতির জায়গা থেকে বলি, পানি রাজনীতির জায়গা থেকে বলি, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর জায়গায় চলে যায়। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক পানি বিশ্লেষকদের, আমরা ইনস্টিটিউট ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট বলি, নাসাতে কাজ করে বাংলাদেশের আমাদের সমসাময়িক যে বিজ্ঞানীরা আছেন, ওনারা অনেকেই এই বিষয় নিয়ে যথেষ্ট কনসার্ন, এবং ওনারা যে এই বিষয়ক ওনাদের যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেখানে স্পষ্ট বলেছে ডমরু বাঁধ থেকে বাংলাদেশের যে দূরত্ব সেটা 120 কিলোমিটার। ইন বিটুইন হচ্ছে আমাদের আছে হচ্ছে মহারানী হাইড্রো পাওয়ার। তো যদি ডমরু বাঁধ ছেড়ে দেওয়া হয়, মহারানী হাইড্রো পাওয়ার অস্তিত্ব থাকে না। এছাড়া আরো কিছু বিষয় আছে, কালশিতে একটা ব্যারেজ আছে, সেটার একটা ছোট পানি ধারণ ক্ষমতার বিষয় আছে। এখানে অনেকগুলো বিষয়, প্রাসঙ্গিক বিষয় জড়িত। জি। দর্শক, ডক্টর মোহন কুমার দাস, তিনি নির্বাহী পরিচালক, ন্যাশনাল ওশনোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউট। তার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তার সাথে আরও একবার কথা বলতে চাই। জনাব ডক্টর দাস, আপনি এই বিষয়টি নিয়ে আরেকটু পরিষ্কার করবেন যে ব্যাপারটা আসলে কি ঘটছে, মানে এই এলাকায় পার্টিকুলারলি কুমিল্লা, ফেনী, নোয়াখালীটায়, এই এলাকায় এই ধরনের বন্যা সচরাচর হয় না এই বর্ষাকাল হওয়া সত্ত্বেও। এইবার একটু ব্যতিক্রম, এটি কেন? ধন্যবাদ। এটা আসলে অনেক জায়গায় এই প্রসঙ্গটা আসতেছে, কারণ দেখেন আমাদের কিন্তু বন্যা প্রবণ দেশ, বন্যা প্রবণ এলাকা আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের এতদিন পর্যন্ত মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল সিলেটের যে বন্যা, আমাদের কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জের বন্যা, ফরিদপুরের বন্যা, জামালপুর, গাইবান্ধা, এই অঞ্চলের বন্যা। এই যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলের যে বন্যা, আমরা গত 2 দশক, 3 দশক, 4 দশক ভুলেই গিয়েছিলাম। তো মানুষ যখন কোনো একটা জায়গার গুরুত্বপূর্ণ জায়গার বিষয় মনোযোগ থেকে সরে যায়, তখন কি হয়, সেখানে কিছু অব্যবস্থাপনা তৈরি হয়।
নদী গবেষণা বা এরকম জায়গা থেকে আমরা এরকম কিছু ঘটনাও জানতে পারছি, যেটা হচ্ছে কি নদী ভরাট হয়ে যাওয়া, নাব্যতা কমে যাওয়া বা স্থাপনা তৈরি হওয়া, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু পারিপার্শ্বিকভাবে জড়িত। আর আনপ্রেসিডেন্টেড যে বৃষ্টিপাতটা, মানে এখানে বৃষ্টির রেকর্ড কিন্তু হিস্টোরিক্যালি অনেক আছে। যেমন আমরা যদি দেখি 16 জুলাই 2005 সাল ফেনীতেই একদিনে বৃষ্টি ছিল 420 মিলিমিটার। মাইজদিকোটে কিন্তু এরকম একটা বড় ধরনের রেকর্ড আছে, সেটা ছিল 520 মিলিমিটার 18 জুলাই 1981 সালে। তার মানে এখানে বড় ধরনের বৃষ্টির ঘটনা আছে। টানা 3-4 দিন ধরে বৃষ্টি হওয়া এবং পুরো এলাকা জুড়ে বৃষ্টি হওয়া। সাগরে একটা নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের একটা নিম্নচাপের কারণে একটা বড় ধরনের বৃষ্টি তৈরি হওয়া। পুরা বর্ষার এই সময়ে এসে পুরা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী জায়গার উপর মনসুনটা পুরোপুরি সক্রিয়। এই অনেকগুলো ঘটনার একটা সংশ্লিষ্টতা এখানে জড়িত। তাহলে কি হচ্ছে, এই যে বৃষ্টির উজান থেকে পানি আসা, আমার নিজের এখানে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানির জমে যাওয়া, সেই বৃষ্টির পানি যেতে না পারা, নদী ওভারফ্লো হয়ে যাওয়া, এই যে গোমতী নদী তার বিপসীমা চেয়ে প্রায় 70 সেন্টিমিটার বা কিছু একটা পরিমাণ ওভারফ্লো হচ্ছে, আরো মুহুরী নদী এরকম হয়ে গেছে। এই যে বিষয়গুলো সবকিছু একসাথে জড়িত। আর হচ্ছে প্রস্তুতির কোনো ধরনের অবস্থা এখানে ছিল না, জানতেই পারে না। কারণ আপনারা দেখবেন এমন একটা সময়, যে সময় আছে এই ধরনের অ্যালার্মিং ইস্যুস গুলা, এটা হতে পারে এই ধরনের হয়তো 3-4 দিন আগে ভারী বৃষ্টির একটা সংকেত ছিল, কিন্তু এটা এই অবস্থায় যাবে, সেই যে প্রস্তুতি, তার জন্য কি করণীয়? এখন মানুষজন বলছে সেখানে হেলিকপ্টার ছাড়া আর কোনো ওয়ে নাই মানুষকে রেস্কিউ করা। আমরা ইতিমধ্যে জেনেছি 2 জন বা তারও বেশি মানুষ মারা গেছে। পানির যে তোড় দেখছেন, যে স্রোত দেখছেন, যে গতি দেখছেন, এখন পর্যন্ত আপনাদের অবজারভেশন কি? এটা কি ফ্ল্যাশ ফ্লাডের মতো চলে যাবে, নাকি একটি স্থায়ী হতে পারে বা ছড়াতে পারে? এখানে যেটা হচ্ছে এই ধরনের বন্যা, যে বৃষ্টি যেহেতু আরো 24 ঘন্টা বা বেশি সময় অব্যাহত থাকার একটা সম্ভাবনা আছে, পূর্বাভাসগুলো সেই ধরনের কথা বলছে। তাহলে আমরা ইমিডিয়েট কোনো কিছু আশা করি না যে বন্যার পানি খুব দ্রুত চলে যাবে। এটা সময় নিবে, কারণ উজানেও যদি বৃষ্টি হতে থাকে সেখান থেকে পানি আসতে থাকবে। তার মানে এটা একটা সুনির্দিষ্ট সময় নিবে। এই মুহূর্তে এই পানি খুব দ্রুত চলে যাবে, এটা আশা করার খুব কোনো অবস্থা আমি নাই বলে মনে করি। আচ্ছা, পানি থাকবে, পানি যেতে সময় লাগবে। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর মোহন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি।